আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ৫ রাষ্ট্র ও সরকার প্রধানের আগমনে ব্যস্ত ঢাকা, সই হবে দ্বিপক্ষীয় চুক্তি, কয়েক স্তরের নিরাপত্তা। রিজার্ভের টাকা ব্যয় হবে অবকাঠামো উন্নয়নে, বললেন প্রধানমন্ত্রী। তাকাতে হবে না বিদেশি ঋণের দিকে। খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ল ৬ মাস, বিদেশ গমনে থাকছে নিষেধাজ্ঞা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের ২১ সংবাদে। আপনাদের সাথে আছি আমি নার্গিস মুজিদ লিমা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। জাতির পিতার জন্ম শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, দুই ঐতিহাসিক আয়োজনে যোগ দিতে মাত্র ১০ দিনে ৫ জন রাষ্ট্র ও সরকার প্রধান বাংলাদেশ সফর করবেন। এত অল্প সময়ের মধ্যে এত বেশি সংখ্যক শীর্ষ নেতাদের আগমন প্রথম এবং ঐতিহাসিকও বটে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও ভারতের নেতাদের শীর্ষ সফরে ঐতিহাসিক অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছে বাংলাদেশ। ১০ দিনের জমকালো আয়োজনে শ্রদ্ধা ও একত্রতা জানাতে যোগ দিচ্ছেন দক্ষিণ এশিয়ার ৫টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। ১৭ই মার্চ প্রথম দিনের আয়োজনে সস্ত্রীক যোগ দিচ্ছেন মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ। সকালে এসে জাতীয় স্মৃতিসৌধ ও ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাবেন। বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে উৎসবে যোগ দেবেন। পরদিন দ্বিপাক্ষিক বৈঠক, আলোচনা হবে শ্রমবাজার, ব্যবসা বাণিজ্য, পর্যটন খাত নিয়ে। ১০,০০০-এর অধিক অবৈধ বাংলাদেশিদের বৈধ করা নিয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে এ সফরে। আশা করা যায় মালদ্বীপের মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সফরকালে দুই দেশের বিরাজমান সুসম্পর্ক আরও জোরদার হবে। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপাকাসে ১৯শে মার্চ অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন। মূল আয়োজন ছাড়াও প্রধানমন্ত্রীর দেয়া নৈশভোজে অংশ নেবেন। পরদিন আলোচনা ও সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে উপকূলীয় জাহাজ চলাচল, বিনিয়োগ ও তথ্য প্রযুক্তি বিষয়ে। বৈঠক শেষে উল্লেখযোগ্য সংখ্যক সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে। রাষ্ট্রপতির আমন্ত্রণে ২২শে মার্চ বাংলাদেশে আসছেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারী। পর্যটন খাত, সাংস্কৃতিক যোগাযোগ ও বাণিজ্য সম্পর্ক জোরদার করতে বেশ কিছু সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে এই সফরে। হলে পরে আমাদের বাংলাদেশ এবং নেপালের মধ্যে যে ঘনিষ্ঠ যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে সেটা আরো সুদৃঢ় হবে। এদিকে ভুটানের প্রধানমন্ত্রী ডক্টর লোটে শেরিং আসছে ২৩শে মার্চ। নির্ধারিত বৈঠকটি হচ্ছে ২৪ তারিখ। আর বহুল প্রতীক্ষিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর শুরু হচ্ছে ২৬শে মার্চ সকালে। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের যে অত্যন্ত গভীর এবং তারা শ্রদ্ধা এবং তাদের আস্থা, সেই জন্য তারা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি তাদের যে আস্থা, সেই জন্য এই সমস্ত রাষ্ট্রীয় সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানরা বাংলাদেশে আসছেন। এই কোভিডের সময় মনে রাখতে হবে, দিস ইজ ভেরি আনইউজুয়াল টাইম। এই আনইউজুয়াল টাইমের আসছেন, এটা একটা ঐতিহাসিক। বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে অংশ নেবেন এবং সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধু বাপু ডিজিটাল মিউজিয়ামের উদ্বোধন ও পরিদর্শন করবেন। প্রথমবারের মতো ২৭শে মার্চ ঢাকার বাইরে যাচ্ছেন ভারতের সরকার প্রধান। সাতক্ষীরায় যশেশ্বরী মন্দির ও গোপালগঞ্জের ওরাকান্দির দুটি মন্দির পরিদর্শন ও প্রার্থনায় অংশ নেবেন নরেন্দ্র মোদী। শ্রদ্ধা জানাবেন টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে মাতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে। সুতরাং এই তিস্তা চুক্তির প্রতিটি পেজে সচিব পর্যায়ে সই করে আছে, কিন্তু চুক্তিটি কি কারণে হয়নি আপনারা জানেন সেটি। আর ভারত সরকার বারবার আমাদের অঙ্গীকার করেছে যে স্ট্যান্ড বাই, তারা সেই থেকে কোনো ব্যর্থ হয়নি। সরাসরি অংশ নেওয়া ছাড়াও ভিডিও বার্তা পাঠিয়ে আয়োজনে একত্রতা জানাবেন কানাডার প্রধানমন্ত্রী, ফ্রান্সের প্রেসিডেন্ট, জাপানের প্রধানমন্ত্রী ও চীনের প্রেসিডেন্ট। আফগানিস্তানকে দাওয়াত দিলেও সাড়া পাওয়া যায়নি, আর মিয়ানমারকে দাওয়াতই দেওয়া হয়নি। ১৭ থেকে ২৬শে মার্চ এই সময়ে চলাচলে জনগণের কিছুটা কষ্ট হলেও দেশবাসীর সহায়তা চাওয়া হয়েছে সংবাদ সম্মেলনে। আমি আশা করব যে আমাদের জনগণ
সেইটা গ্রহণ করবেন। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। রিজার্ভের টাকা ব্যয় হবে দেশের অবকাঠামো উন্নয়নে, বিদেশি ঋণের দিকে আর তাকাতে হবে না। বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এ তহবিল থেকে অর্থ ব্যয় হবে পায়রা বন্দরের ড্রেজিং প্রকল্পে। অর্থ ব্যবহারের সুযোগ পাবে ভারত, নেপাল ও ভুটানের পাশাপাশি অন্যান্য দেশও, যা অবদান রাখবে দেশের অর্থনীতিতে। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। সরকারের ধারাবাহিকতায় বাস্তবায়ন হচ্ছে নানা উন্নয়ন প্রকল্প, যার মধ্যে রয়েছে পদ্মা সেতু, মেট্রো রেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা সমুদ্র বন্দর সহ আরও কিছু মেগা প্রকল্প। এসব প্রকল্প অব্যাহত রাখতে গঠিত হল বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল। করোনাকালে দেশের যে রিজার্ভ বেড়েছে, সে অর্থ দিয়েই এ তহবিল গঠিত হলো। এর অর্থ ব্যবহৃত হবে পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ও মেইনটেনেন্স ড্রেজিংয়ে। এ চ্যানেল দিয়ে চলাচল করতে পারবে 40 থেকে 50,000 টন ধারণ ক্ষমতার জাহাজ। সকালে গণভবন থেকে তহবিল গঠনের এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ উদ্বোধন আমি ঘোষণা করছি। প্রধানমন্ত্রী বলেন, এই প্রথম গঠিত হলো বৈদেশিক মুদ্রার তহবিল, যা দেশের অবকাঠামো নির্মাণের কাজে লাগাতে চায় সরকার। বারবার শুধু অন্যের কাছে হাত পাতা বা কারো কাছে ধার না করে আমরা আমাদের নিজেদের অর্থ দিয়েই নিজেদের অবকাঠামো উন্নয়ন, তাদের দেশেরও লাভ, আবার আমাদেরও একটা আত্মবিশ্বাস জন্মাবে, আত্মমর্যাদা বোধ আসবে, আর আমরাও যে পারি সেটাও আমরা বিশ্বের কাছে দেখাতে পারবো। প্রধানমন্ত্রী বলেন, পায়রা বন্দর উন্নত হলে ভারত, নেপাল, ভুটান সহ অন্যান্য দেশও তা ব্যবহারের সুযোগ পাবে, যা অবদান রাখবে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে। শুধু এটা ড্রেজিং করলে আমরা প্রতি বছর এটা মেনটেনেন্স করতে হবে। এভাবে আমাদের দক্ষিণের নদীগুলি, মানে শত শত বছরের যে সিল্ট মুখগুলি বন্ধ করে এসেছে, সেটা যদি একবার খুলে দিতে পারি, আমাদের যে নদীর নাব্যতা বৃদ্ধি পাবে, নদী পথে আমাদের ব্যবসা বাণিজ্য আরও সুগম হবে। শুধু তাই না, এখান থেকে আমরা সেই ভারতের আসাম থেকে বা ভুটান থেকে নৌপথেই পণ্য পরিবহন করার সুযোগ হবে এবং তারা আমাদের পোর্টগুলিও ব্যবহার করতে পারবে। এই পায়রা বন্দরকে কেন্দ্র করেই কিন্তু সমুদ্র বন্দর গড়ে উঠতে পারবে ভবিষ্যতে। বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ, তাই সরকারের লক্ষ্য সব চ্যালেঞ্জ মোকাবেলা করে উন্নত দেশে যাওয়া, জানালেন প্রধানমন্ত্রী। উন্নয়নশীল দেশ হিসেবে আমাদেরকে নিজের পায়ে চলতে হবে, নিজেদের অর্থনীতি কাজ করতে হবে, আমরা আমাদের দেশকে উন্নত করব, এটাই আমাদের লক্ষ্য। করোনার দ্বিতীয় তরঙ্গ সামলাতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাই যেন স্বাস্থ্যবিধিটা মেনে চলেন। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য হস্তান্তর করেছে চীন। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর এই উপহার হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। মুজিববর্ষে এমন উপহার দেয়ায় চীনের রাষ্ট্রপতিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় চীনা ভাষায় রচিত বঙ্গবন্ধুর উপরে লেখা 2টি বই উপহার দেন প্রধানমন্ত্রী। এদিকে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী পের ওলসন ফিদ। এ সময় সুইডেন সরকারকে মুজিববর্ষের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন তারা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ আরও 6 মাস বাড়ানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন করেছেন। তবে এই সময়ের মধ্যে তিনি দেশের বাইরে যেতে পারবেন না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তার ভাই শামীম ইস্কান্দার কিছুদিন আগে আমাদের এখানে এসে আবার আরেকটি আবেদন করেছিলেন এই সময়টা বৃদ্ধির জন্য। মাননীয় প্রধানমন্ত্রী সেই আবেদনে সাড়া দিয়ে আরও 6 মাস বৃদ্ধি করে দিয়েছেন।
নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। ফের বাড়ছে করোনায় মৃত্যু ও সংক্রমণ, শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে সরকার। আবার আমন্ত্রণ রাতের ২১ সংবাদে। গেল ২.৫ মাসে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা দুটিই বেড়েছে। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ২৬ জনের। ১৮,৬৯৫ জনের নমুনা পরীক্ষায় ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ১,৭৭৩ জন। এদিকে করোনার প্রকোপ বাড়ায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। করোনা সংক্রান্ত জাতীয় কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। দেশে করোনা পরিস্থিতি ক্রমশই খারাপ হচ্ছে, বাড়ছে মৃত্যু ও শনাক্ত। গেল ২৪ ঘন্টায় রাজধানী সহ সারা দেশে ২৬ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা ৮,৫৭১ জন। একই সাথে নতুন করে ১,৭৭৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মোট করোনা শনাক্ত হল ৫,৫৯,১৬৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ২৬ জনের মধ্যে ২১ জন পুরুষ ও ৫ জন নারী। মৃতদের মধ্যে ৪০ ঊর্ধ্ব ২ জন, ৫০ ঊর্ধ্ব ৫ জন এবং ৬০ ঊর্ধ্ব ১৯ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,৪৩২ জন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ সংক্রান্ত এক বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে করোনা সংক্রমণ বাড়ছে, ফলে সারা দেশের সব হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে মানুষ যাতে সতর্ক হয় সেজন্য বিভিন্ন দিক নির্দেশনা দেন মন্ত্রী। যারা মাস্ক না পরে তাদেরকে জরিমানা করবে, তারপরে মাস্ক নো সার্ভিসটাকে আরো কঠোরভাবে প্রয়োগ করবে। তো অনেক হাসপাতালে করোনা ইউনিট ছিল না, মানে যেহেতু রোগী নাই, প্রত্যেকটি হাসপাতালে করোনা ইউনিট আমরা আবারও ব্যবস্থা করতে বলা হয়েছে। করোনার প্রকোপ বাড়লে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে কিনা সে বিষয়েও পুনর্বিবেচনা করা হতে পারে বলেও জানান মন্ত্রী। যেহেতু সংক্রমণ যদি খুব বেশি বেড়ে যায় তাহলে নিশ্চয়ই এটাকে রিভিউ হয়তো ওনারা করবেন, আর যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে পরে ওনারা সিদ্ধান্ত হয়তো ওনাদের মতো করে নেবেন আর কি। এ সময় তিনি আরও জানান, করোনা সংক্রমণ বাড়লে মেডিকেল ভর্তি পরীক্ষার সময়সূচিও পরিবর্তন হতে পারে। আতঙ্কিত বলবো না, আমরা খুবই বিষয় উদ্বিগ্ন যে এটা কেন হচ্ছে। সাইদুল ইসলাম, ২১ টেলিভিশন। এবার আমাদের বিশেষ আয়োজন স্বাধীনতার ৫০। স্বাধীনতার ৫০ বছরে কৃষিতে বিপ্লব ঘটে গেছে। বিজয়ের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষিতেই জোর দিয়েছিলেন। তারই দেখানো পথে অনেক চড়াই উতরাই পেরিয়ে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। জনসংখ্যা চাপ, কৃষিজমি হ্রাস, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা করে খাদ্যশস্য উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে উদাহরণ। কৃষি গবেষণায় এগিয়েছে অনেক দূর। মফিউর রহমানের রিপোর্ট। ২৪ বছরের পাকিস্তানি শাসনে শুধুই বঞ্চনার ইতিহাস, সব ক্ষেত্রেই বৈষম্য, কৃষিও চরম অবহেলিত। শোষণ, বঞ্চনা, বৈষম্যের বিরুদ্ধে জাতির পিতার নির্দেশে বাঙালির লড়াই। স্বাধীনতার পর দেশ গঠনে কৃষিকেই প্রাধান্য দিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রথম বাজেটের ৭৮৬ কোটি টাকার ১০০ কোটি টাকাই বরাদ্দ কৃষিতে। জাতির পিতাকে সপরিবারে হত্যার পর আবারও পিছিয়ে পড়া, সারের জন্য প্রাণ দিতে হয় কৃষককে। জাতির পিতার পথ ধরেই তারই কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে কৃষিখাত। ধান, গম, ভুট্টা উৎপাদনে সাফল্য এসেছে। খাদ্যশস্য উৎপাদনে বিশ্বে বাংলাদেশের স্থান ১০ম, সবজি উৎপাদনে তৃতীয়, আর মাছ উৎপাদনে বাংলাদেশ এখন ৪র্থ অবস্থানে। জিডিপিতে কৃষির অবদান ১৩.৬%। ২০১৮-১৯ অর্থ বছরে দানাদার খাদ্যশস্যের উৎপাদন ৪৩২.১ লাখ মেট্রিক টন। ভুট্টা উৎপাদন বেড়েছে। সবজি উৎপাদন বেড়ে হয়েছে ১,৭২,৪৭,০০০ মেট্রিক টন। আলু উৎপাদনে বাংলাদেশ বিশ্বে ৭ম। বেড়েছে ফল উৎপাদন, আম উৎপাদনে ৭ম এবং পেয়ারায়
অষ্টম। কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকের উৎপাদন খরচ কমানোর লক্ষ্যে কমেছে সারের দাম। এখন চ্যালেঞ্জ কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করে কৃষি ব্যবস্থা আধুনিকায়ন। কৃষিক্ষেত্রে আমাদের অবশ্যই একটা দৃশ্যমান বা আমরা বলবো যে গর্ব অহংকার করার মতো একটি সাফল্য এসেছে। বঙ্গবন্ধু এই শ্যালো টিউবওয়েলেরও শুরু করেছিলেন, যে শ্যালো টিউবওয়েল ব্যাপকভাবে শ্যালো টিউবওয়েল বসানোর জন্য, যার কারণে আমরা এই যে উপকারিতা পাচ্ছি এবং বাংলাদেশের কৃষিতে আমরা আধুনিক উপকরণ, সার, বীজ, তারপরে যে পানির সেচের ব্যবস্থা, কীটনাশকের ব্যবস্থা, এগুলো আমরা করতে পারছি। কৃষিজ উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মাছ মাংসের উৎপাদনও বেড়েছে। পোলট্রি লাইভস্টক অর্থাৎ হাঁস মুরগি, মাছের চাষ, গবাদি পশু, এগুলোতেও আমাদের আধুনিক প্রযুক্তি আনতে হবে। মাছ, মাংস, ডিম, এগুলোতেও বাংলাদেশ উল্লেখযোগ্য অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। কৃষিতে উন্নয়নের এ ধারা ধরে রাখতে কৃষি যান্ত্রিকীকরণ সহ পতিত জমি কৃষির আওতায় আনার পরিকল্পনার পাশাপাশি কৃষি গবেষণাতে নজর আছে সরকারের। সব ক্ষেত্রে একটা ড্রামাটিক, একটা রিভলিউশনারি চেঞ্জ, যেটি বঙ্গবন্ধু বলেছিলেন। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। টিকায় রক্ত জমাট বাঁধার প্রমাণ পায়নি অ্যাস্ট্রাজেনেকা, তৃতীয় তরঙ্গে ইউরোপে বাড়তি সতর্কতা। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। এবার প্রবাসের খবর। বিশ্বে এখন উন্নয়নের মডেল বাংলাদেশ, আর এই উন্নয়নের অগ্রযাত্রায় প্রবাসীদের ভূমিকাও উল্লেখযোগ্য বলেছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান। দুবাইয়ে বাংলাদেশি মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাস সচেষ্ট বলেও জানান। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিক, দুবাই জনতা ব্যাংকের ব্যবস্থাপক আব্দুল মালিক, JSM গ্রুপের চেয়ারম্যান জসিমউদ্দিন তালুকদার সহ আরও অনেকে। এবার সংস্কৃতি সংবাদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে শুরু হয়েছে 3 দিনের পুস্তক প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে উদ্বোধন করেন সংস্কৃতির প্রতিমন্ত্রী KM খালিদ। বলেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে এই আয়োজন নতুন প্রজন্মকে দেশের প্রকৃত ইতিহাস জানতে সহায়তা করবে। মফিউর রহমানের আরেকটি রিপোর্ট। সেই প্রিয় মানুষ পাবলিক লাইব্রেরি চত্বরে গণগ্রন্থাগার অধিদপ্তর ও জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক পুস্তক প্রদর্শনী উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা আবৃত্তি করেন রূপা চক্রবর্তী। ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমে, লাঙ্গল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁকে বেঁধে উলঙ্গ কৃষক। আলোচনায় অংশ নিয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ৭৫ পরবর্তী সরকার দেশের মানুষকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে দেয়নি। মিথ্যে ইতিহাস শিক্ষা দেওয়া হয়েছে। এই থেকে বেরিয়ে আসার জন্য এই লাইব্রেরির বিকল্প নেই। পরে দেশাত্মবোধক গান পরিবেশন করে শিশু কিশোররা। দেশাত্মবোধক গানের সাথে নৃত্য মুগ্ধ করে দর্শকদের। ক্ষুদে শিল্পীদের দৃপ্ত উচ্চারণে কণ্ঠে উঠে আসে বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা। অনুষ্ঠানে দলীয় ও একক সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা। পুস্তক প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে আগামী 17 মার্চ পর্যন্ত। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। 5 রাষ্ট্র ও সরকার প্রধানের আগমনে ব্যস্ত ঢাকা, সই হবে দ্বিপক্ষীয় চুক্তি, কয়েক স্তরের নিরাপত্তা।
রিজার্ভের টাকা ব্যয় হবে অবকাঠামো উন্নয়নে, বললেন প্রধানমন্ত্রী। তাকাতে হবে না বিদেশি ঋণের দিকে। খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ল 6 মাস, বিদেশ গমনে থাকছে নিষেধাজ্ঞা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21-এর খবর দেখুন, 21-এর সাথেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।